কিসের বিয়ে? মানি না আমি এই বিয়ে। আমি আবার মার জায়গায় কাউকে কোনোদিনও আসতে দিব না। বলেই বাঁধন উম্মাতের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারণে। অদূরে এই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূবেশী এক নারী, নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়না জৌলুস, যাকে কিছুক্ষণ আগেই আহসান রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠোর ভেতর খামচে ধরে দাঁড়িয়ে আছে 4 বছরের একটা ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখ জোড়া এখন প্রচণ্ড আতঙ্কে শীতে আছে। বাদনের দাদা হাজী রহমান এবার কম্পিত কণ্ঠে বাদনকে শান্ত করার চেষ্টা করলেন। দাদু ভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা আনছে। বাদন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। মানি না আমি ওই মহিলাকে মা হিসেবে। উনি একটা ডাইনি। আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল রজনীর কলেজায়। তার কাজল কালো চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখে এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী আমার স্ত্রী, অর্থাৎ তোর মা, তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রু ভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকালো। মা? আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে? মা মারা যাওয়ার 2 মাস পার হতে না হতেই নতুন কাউকে ঘরে নিয়ে আসলে। একবারও কি তোমার নিজের কাছে লজ্জা করলো না বাবা? আহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে এক জোরালো থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবি সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুও কি ভুলে গেছিস? বাঁধনের জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবনই বেয়াদব আর খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোকে ঠিকই বলে সৎ মা ঘরে আসার সাথে সাথে বাবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। আর প্রমাণ তো আজ হাতে হাতেই দিলে। নতুন বউ আসতে আসতে নিজের ছেলের গায়ে হাত তুলে ফেলতে। হাজী রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন। দাদু ভাই, তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকেও একদম মায়ের মতো আগলে রাখবে, পরম মমতায় তোকে আদর করবে। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখের নোনা জল মুছে দিয়ে শান্ত স্বরে বললেন। বাঁধন উম্মাতের মতো আতিক রহমের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে আর্তনাদ করে পড়ল। আমি কোনোদিনও ওই মহিলাকে আবার মা হিসেবে মানবো না। উনি একজন জঘন্য বেমানুষ, যে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবেন। আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার। বলেই বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা উপরের রুমে চলে গেল। মুহূর্তে ঠাস করে দরজা বন্ধ করার প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, ওই ছেলেটা এমন করলো কেন? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরা রূপাকে বুকের সাথে মিশিয়ে জাপটে ধরল। হাজী রহমান এবার তার মেজ বৌমা শিলা রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বড় বৌমাকে ভিতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দেই এই গল্পের কুশলীদের সাথে। এতক্ষণ যে ছেলেটি তীব্র অভিমানে সবকিছু ভাঙচুর করছিল তার নাম জাওয়াদ অধীর বাঁধন। বয়স তার মাত্র 16 বছর। এই অল্প বয়সে সে তার প্রাণের চেয়েও প্রিয় মাকে হারিয়েছে। তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে এনেছেন, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখাও তার কাছে অসহনীয়।
অন্যদিকে রজনী এক অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল আর মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুরবস্থা দেখে রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনিভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে আছে তার 4 বছরের ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরাকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথেই তাকে এই নতুন সংসারে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটিকে ঘিরেই এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঁধের মতো ভয় পেলেও বাঁধনের কাছে তিনি একদমই অন্যরকম। বাঁধন তাকে বিন্দুমাত্র ভয় পায় না, বরং হাজী রহমানই বাঁধনের সামনে এলে যেন ভিজা বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী আর নীতিবান হিসেবে পরিচিত এই মানুষটি বাঁধনের প্রতিটি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছরের ছেলে আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। 51বর্তী এই পরিবারের নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময়ই বলে দেবে। বিকেলে সোনাছড়া আলোয় রূপা আপন মনে পুরো ভারী ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট্ট ছোট্ট পা ফেলে সে বিস্ময়ে চারপাশ দেখছে। পরনে তার একটি ছোট টপস, যা হাঁটার ছন্দে দুলছে, আর তাকে দেখতে ঠিক যেন এক জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরের প্রশস্ত বারান্দা সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার 2 চোখে এখনো মেঘ জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ঝপঝপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে। তার কিশোর মনে কেবল একটি জেদ, তার মায়ের পবিত্র স্থান সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দেবে না। তার বাবা এখন থেকে এই মহিলার সঙ্গে থাকবে, এই চিন্তাটা তাকে বিষের মতো দিচ্ছে। মনে মনে সে শপথ নিয়েছে, যেভাবেই হোক ওই মহিলাকে সেই বাড়ি থেকে তাড়াবে। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। এইটা তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করলো। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেট বাঁধনের চোখের সামনে তুলে ধরল। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকেই সে সকালে খারাপ মহিলার শাড়ির আঁচল ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না। সে পুনরায় প্রশ্ন করল, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুলল। রূপার দেখে রক্তচক্ষু নিয়ে তাকে অত্যন্ত রুক্ষ স্বরে বলল, কে তুই? আর ওই খারাপ মহিলাটা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, সকালে যার শাড়ির আঁচল ধরে লেপটেছিলি। খবরদার! আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো এবং তোমার মা পচা। রূপা এবার ছোট্ট ছোট্ট হাতে জেদ দেখিয়ে তেজস্বী কণ্ঠে বলল। মুহূর্তে বাঁধনের মাথায় যেন আগুন জ্বেলে উঠল। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একে ধৃষ্টতা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল। কত বড় সাহস এই পুচকে মেয়ের! মুহূর্তে বাঁধন রাখে রূপাকে সজোর এক ধাক্কা মারল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের ওপর আশ্রে পড়ল এবং কপালে প্রচণ্ড চেট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে ওদিকে আসছিলেন। তিনি দূর থেকেই দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রূপাকে 2 হাতে আঁকলে ধরলেন। রূপা এবার দুকড়ে কেঁদে দিল। আহসান রূপার কপালে আর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বললেন, খুব বেশি লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নেড়ে কাঁদতে থাকলো। আহসান এবার বাঁধনের দিকে তাকে প্রচণ্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন,
বাঁধন, এটা কিরকম জানোয়ারের মতো আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল। এই মেয়ে আমার মাকে কোন সাহসে পচা বলে? রূপা তখন হেঁচকি তুলতে তুলতে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে খারাপ মহিলা বলেছে, তাই আমিও ওর মাকে পচা মা বলেছি। হাসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই এভাবে ওকে ধাক্কা মারবি? বাঁধন তার ছেলের হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাহ বাহ হাসান রহমান, কি চমৎকার রূপ আপনার। সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুললেন, আর এখন একটা রাস্তার বাইরের মেয়ের জন্য আমাকে বকছেন। হাসান রহমান এবার নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামলে কথা বল। ও কোনো বাইরের মেয়ে না, ও এখন থেকে আমার মেয়ে আর তোর ছোট বোন হয়। বাঁধন যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, কে বোন? কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেয়নি, তাই আপনি যাকে তাকে আমার সামনে মা বলবেন না, আর না কোনো বাইরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবেন। আমার ভীষণ রাগ লাগে সব শুনলে। বলেই বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। আহসান রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলেটা তার উপর ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছুই করার ছিল না। আহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতায় বললেন, কাঁদে না শোনা, ও তোমার বড় ভাই হয়, ওর একটু রাগ বেশি, রাগের মাথা অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। তুমি যদি এখন কান্না থামাও তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবো। চকলেটের কথা শুনে রূপার কান্নার বেগ মুহূর্তেই কমে গেল। সে চলচল চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরে প্রশ্ন করল, সত্যি বলছেন আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দেবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে দিয়ে বললেন, হ্যাঁ শোনা, দেবো। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। তুমি আমাকে বাবা বলে রাখবে, মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল, কিন্তু আমার তো বাবা আছে, আমার মা শিখিয়েছে বাবার বয়সী যারা লোক আছে তারা সবাই আঙ্কেল হয়, তাহলে আপনিও তো আমার আঙ্কেল। আহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন, তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল, আর আমি তোমার আসল বাবা। রূপা অবাক হয়ে তার ডাগর ডাগর চোখ মেলে শুধালো, বাবা কি পাল্টানো যায়? আহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বললেন। হ্যাঁ মা, চায়। রূপা এবার একটু ভেবে নিয়ে মাথা নেড়ে সায় দিল। আচ্ছা ঠিক আছে, আমার ওই বাবা তো আমায় আদর করে না, আর আপনি অনেক আদর করেন, তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গালে একটা চুমু দেন। আহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মুহূর্তেই রূপার নরম গালে সজোর একটি চুমু খেয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে। তার হাতের লাঠিটা মুঠোর ভেতর আরো শক্ত হয়ে এলো। সে কিছুতে এসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে দিয়ে ক্ষান্ত হননি তার বাবা। এখন এই বাইরের মেয়েটাকেও নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছেন, অথচ সে যে এত রাগ করে আছে তার বাবা একবারের জন্য তাকে মানানোর বা তার কাছে আসার চেষ্টা করলেন না। বাঁধনের মনে বিষাক্ত এক সংশয় দানা বাঁধল। তবে কি সত্যি তার বাবা নতুন মানুষের দেখা পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমেষে ভুলে গেলেন? কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়দিনে কোনো কিছু স্বাভাবিক হয়নি, বরং সব কিছু আরও অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেয়াল দাঁড়িয়ে আছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না। সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে।
সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলে রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরার শখ খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা কিলকিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়ে পড়ল। কি হচ্ছে কি এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকে আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল। তোমাকে আজ আমি ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল। আয় ধর দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপা জোরে ধাক্কা খেল। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তেই রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়ল আর চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে চিৎকার দিয়ে তাকিয়ে বলল, তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলে? বাঁধন নিষ্ক্রিয়ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে? আকাশ ক্ষোভ নিয়ে বলল। ও তোর ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনে উঠিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তি চলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনকে বলে দিবি ওরা যেন সব সময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুফিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রজনী নিচের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথাটা একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল। সাসু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা তো বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছন ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার দুজকে এখন অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজির রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদুকে উদ্দেশ্য করে কাঠখট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন। বাঁধন! বাঁধন বুড়ো কুচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। তাই তবে আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজির রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখছো ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকুও দিচ্ছে না ও। হাজির রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছেও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব বেটেছিল যে ওগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কনুইয়ে ধাক্কা টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো।
রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপে হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশ ভেঙে গেছে আর মাঝখানে কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল আর দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাচের ওপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপার সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝিয়ে তাকে মার খেতে হবে। ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে পড়ল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতর তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাতে পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল চিরে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে। তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ার উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সে মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ের শরীর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, সোনা কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা, ও মা, একবার চোখ খোল। রজনীর সে বুক ফাটা আর্তনাতে বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকে রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠল। পরক্ষণেই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের ওপর। বাঁধনের হাতে তখন সেই রক্তমাখা ফুলদানি আর চোখ দুটো রাগে উত্তেজনায় টকটকে লাল হয়েছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাঁধনের এই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিক বিদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে চাপড়ে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি। আজই তোর আমি পুলিশের হাতে তুলে দেবো। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেল হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবেই বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকে রাতের মধ্যেই পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগে আমি দেবো সব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে রাখার নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দিবে, যতই নিজের ছেলে হোক। অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছপা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেদিনের পরের দিনে সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনে জেদ আর অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগে থেকেই তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান।
উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্বই একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণার সঙ্গী করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবা স্নেহে সে বড় হয়েছে, সেই সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে। হাতে গুনে গুনে 14টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই। সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটো সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমেষে যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুলপন ভোলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই গজ দাঁতটি উকি দেয়। এই একটিমাত্র দাঁত তার সৌন্দর্যের যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা মর্তে নেমে এসেছে। এই 14 বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছোটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সে ভোর থেকে হেসেলে ব্যস্ত। আগুনের তাপে ঘামছেন ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাব মতো দুপাশে ঝুলে আছে দুটো লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিক সেই আগের মতো, বাচ্চাদের মতোই। হয় দুটো বেনি করবে, নয়তো দুটো ছুটি। সে ড্রয়িং রুমে এসে দেখলো আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজী রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালে তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হওয়ায় তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়। কে? বাঁধন ভাইয়া? হ্যাঁ। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো। ভাইয়াকে তো আমি কখনো দেখিনি, তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। 14 বছর আগে সে যেদি রাগী বাঁধন কি এখন আগের মতোই আছে, নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছু শেখে, বোধশক্তি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সে নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল? শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার সে মায়াবী চেহারায় এখন একরাশ বিস্ময়। সে অভিমানী সুরে বলল, আপু, মজা করছো? শান্তার উপর অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতেই বলল, আরে না রে, মজা করবো কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। রূপা এবার বেশ জোর দিয়েই বলল, ভাই আমার কাল্লা কেন ফাটাবে?
এগুলো সব একদম মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে। শান্তা মাথা নেড়ে বলল। আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস। কিছুক্ষণের মধ্যে তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার 3 প্রিয় বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা গটগট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে বসে পড়ল। রূপা সে ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপ্পনি কেটে বলল। কিরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট করে উত্তর দিল। এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কে আর হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্দিগ্ধ গলায় শুধালো। কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু তো চুপ থাকার কথা না। রূপা এবার গলার স্বরে কিছুটা ক্ষোভ মিশিয়ে বলেই ফেলল। ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল। কথাটা শোনা মাত্রই নাদিয়া, কে আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটারও ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকলো। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো। তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে? এই আজগুবি কথা তোকে কে বলেছে? হ্যাঁ, রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল। ওই আকাশ ভাল্লুক ভাইয়া বলেছে। কেয়া নাক কুচকে সাই দিয়ে বলল। তোর এই আকাশ ভাই না সত্যি সত্যি ভাল্লুকের মতন, সারাক্ষণ শুধু ঘাউ ঘাউ করে। রূপা তখন হাত ছাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ছেড়ে বলল। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল। বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে, যাবি নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টির তো আহ্লাদে আটখানা অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল। বলিস কি? চল চল এখনই যাই, না হলে একটু পরে ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারবো না। রূপা, নাদিয়া, কেয়ার, বৃষ্টির 4 মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়াল ঘেঁষে এই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকিঝুঁকি দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুলস্থুল কাণ্ড। কেউ ডাল ধরে ছাকাচ্ছে, কেউ ওড়নার কোটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি এক আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেট খিল ধরার জোগাড়। সবাই যখন 5-6টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই পালাপালা বলে দিল এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতে 4 জনেরই পায়ের তলার মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করলো। তাদের সামনে 6 জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ, ছেলেটার গঙ্গানিস শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুটাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হুক করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি মায়া দয়া বলতে কিছু নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য 1 পা বাড়াতে যাবে, অমনি কেয়া তার হাতটা ঝপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল। কোথায় যাস? তাড়াতাড়ি কলেজে চল, এসবের মধ্যে একদম যাবি না। এরা 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 এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল। তাই বলে একটা লোককে এভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদি এবার বিরক্ত হয়ে বলল। তোর সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো। কিন্তু রূপা সেই জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে দিয়ে বলল। না, আমি যাব না। একটা ছেলেকে এইভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিছুতেই না। বলে রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল। কি হচ্ছে কি? ওকে এভাবে পশুর মতো মারছেন কেন? পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল।
যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই বেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুপাশে বেনুনি, টানা টানা ডাগর মায়াবী চোখ রূপাকে দেখে যুবকটি মুহূর্তেই কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এইভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে যাবে তো। পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তার ছেলের নজরে তাকিয়ে ধমকের সুরে বলল, এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তো দূর, উল্টো তার ওড়নার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চুরি করতে এসছি, খাবেন নাকি? না দিব না আপনাদের, আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারলেন। রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসনের সুরে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও। বেশি সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক নাম তার ইশতিয়াক, যে এলাকার সব বখাটে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। ইশতিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দেব। মুহূর্তে বাকি কয়জন ছেলে হহক করে হেসে উঠল। রনির মুখটা অপমানের ভয়ে একদম চুপসে গেল। ইশতিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করল, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলল, নাম দিয়ে কাম কি? ইশতিয়াক রূপার এমন ঠোঁটকাটো উত্তর শুনে মুগ্ধতার আবেশে মাথা নেড়ে বলল, তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে বড় বড় করে বলে উঠল, এইটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন জানলেন। যাই হোক, শুনুন, কোনো মানুষকে মারার অধিকার কারণ নেই, তাই সাবধান করছি। এইভাবে আর কাউকে মারবেন না, এইটুকু বলার ছিল। এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিলে পেছন থেকে ইশতিয়াক বেশ গভীর আর নিঃশক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিয়েছো? কথাটা শোনা মাত্রই রূপা চট করে ঘুরে ইশতিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সে মায়াবী ঘ্যাস তারটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্তঝোড়া হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের শনশন শব্দ থমকে গেল। ইশতিয়াক নামক মানুষটা যেন সামান্য হাসিতে নিজের চেনা জগৎটা একদম ভুলে গেল। রূপা ইশতিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না। বলেই রূপা তার ওড়নার খুঁটে পেয়ারাগুলো সামলে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইশতিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তে বিড়বিড় করে বলল, এই মেয়েটাকেই আমার চাই, যেভাবেই হোক। বলেই সে তার সাঙ্গপাঙ্গতের দিকে খুনে চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা, ওর সব ডিটেলস আমার চাই আজকের মধ্যেই। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত সে দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খোলা মাত্র শিলা রহমান সামনে তাকাতে তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলায় হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকিয়েই থমকে গেলেন। তার পা যেন সেখানেই মেজের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। 14 বছর আগে যে 16 বছরের জেদি ছেলেটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী সুন্দর পূর্ণ যুবক। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ কায়িক সুঠাম দেহ, যা নিয়মিত জিম আর হাড়ভাঙা পরিশ্রমে খোদাই করা। তার চওড়া বুকের ছাতি আর লোহার রডের মতো শক্ত পেশিবহুল হাতগুলো শার্টের হাতা বেদ করে বীরত্ব জানান দিচ্ছে। গায়ের রং দুধে আলতো ফর্সা, যাতে এক রাজকীয় আভা খেলা করছে। সবচেয়ে বেশি নজর কাটছে তার বাম ভুরুর ঠিক মাঝখানটা। আধুনিক স্টাইলে ভুরুর সেই জায়গাটা নিখুঁতভাবে স্লিট করে কাটা, যা তার তীক্ষ্ণ দৃষ্টিতে এক আদিম পৌরুষ আর রহস্যময়তা যোগ করেছে।
তার ফর্সা বাম হাতের কবজিতে আঁকা ব্ল্যাক ট্যাটু যেন কোনো আভিজাত্যের প্রতীক হয়ে আছে। তার তীক্ষ্ণ নাক আর গাম্ভীর্যমাখা পাতলা ঠোঁট যে কাউকে এক পলকে বুঝিয়ে দেয় যে সে এখন আর সে অবুঝ কিশোর নয়। শিলা রহমান মুগ্ধ নয়নে বাঁধনের দিকে তাকিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, এটা কি আমাদের সেই বাঁধন? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছিস তুই। বাঁধন তার ঠোঁটের কোণ এক চিলতে শীতল হাসি ফুটিয়ে নির্লিপ্ত গলায় বলল, আসসালামু আলাইকুম কাকি, কেমন আছো? শিলা রহমান খুশিতে যেন কথা হারিয়ে ফেলছেন। তিনি গদগদ হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রে। কিন্তু তুই তো কত বড় হয়ে গেছিস, বিশ্বাস কর তোকে একদম চিনতেই পারছি না আমি। ঠিক তখন আকাশ একটা দামি শপিং ব্যাগ হাতে নিয়ে দোরগোড়া দিয়ে ভেতরে ঢুকলো। মায়ের এমন অবাক হওয়া দেখে সে কিছুটা রসিকতা করে বলল, মা, ছোটবেলা থেকে তো মানুষ বড়ই হয়, এটাই তো স্বাভাবিক। তুমি এমন করছো যেন ও এখনো সে 12 বছরের বাচ্চাই থাকবে। রজনী রহমান দরজার এক কোণে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের ছেলেকে সামনে দেখেও তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। এদিকে আকাশ গিয়ে শোবার ঘর থেকে হাজী রহমানকে ডেকে আনলো। তিনি সবামাত্র তন্ডাচ্ছন্ন ছিলেন, কিন্তু দাদুর আসার খবর পেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বাঁধনকে দেখা মাত্রই বৃদ্ধ মানুষটি ছোট্ট বাচ্চার মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমার দাদুভাই এসেছে, আমার সেই ছোট্ট বাঁধন দাদুভাই এসেছে। বাঁধনও তার মজবুত হাত দুটো দিয়ে বৃদ্ধ দাদুকে পরম মমতায় জড়িয়ে ধরল। তার দীর্ঘ শরীরে দাদুকে যেন একদম ছোট দেখাচ্ছিল। বাঁধন নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো তুমি? হাজী রহমানের চোখের কোণ বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি ধরা গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ দাদুভাই, এতকাল বেঁচেই তো ছিলাম, কিন্তু আজ তোকে পেয়ে আজ মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভালো আছি। এমন সময় আহসান রহমান আর আতিক রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। নিজের ছেলেকে সামনাসামনি দেখে আহসান রহমানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ এক সুঠাম দেহ, যা কঠোর জিম আর পরিশ্রমে খোদাই করা এক জীবন্ত ভাস্কর্য। আহসান রহমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে এই সেই ছোট্ট বাঁধন। আহসান রহমান খুব করে চাইলেন বাঁধন অন্তত একবার তাকে বাবা বলে ডাকুক, কিন্তু বাঁধন আহসান কিংবা রজনী কারোরই চোখের দিকে তাকালো না। তারা যেন সেখানে নেই, তাদের অস্তিত্ব যেন বাঁধনের কাছে অদৃশ্য। বাঁধন অন্যদের সাথে স্বাভাবিক কথা বলে নিজের ভারী সুটকেসটা নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অসহ্য নীরবতা নেমে এলো। বাঁধনের এই মৌন উপেক্ষা সবার বুকে তীরের মতো বিঁধল। আহসান রহমান আর শরীর ধরে রাখতে পারলেন না, সোফায় ধপ করে বসে পড়লেন। আতিক রহমান তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, রজনী রহমান আর সইতে পারলেন না, আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বাঁধনের সে জ্বলন্ত রাগ সে আজও এক ফোঁটাও কমেনি, তা তিনি হাড়হাড়ি টের পেলেন। কিছুক্ষণ পর আহসান রহমান রুমে ঢুকলে রজনী ডুকরে কেঁদে উঠে বললেন, আমার জন্য আজ আপনার ছেলেটার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেল। আমি নারী হিসেবে সত্যিই কলঙ্কিত। আহসান রহমান ধমক দিয়ে বললেন, খবরদার, এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রজনী রহমান চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি কিছুদিনের জন্য রূপাকে ওর নানু বাড়িতে পাঠিয়ে দেব? বাঁধন যদি আবার ওর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে? আহসান রহমান গম্ভীর গলায় বললেন, না, পাঠানোর দরকার নেই। সামনের ফাইনাল পরীক্ষা, পড়ার ক্ষতি হবে। তুমি শুধু রূপাকে কড়াভাবে বলে দিও ও যেন কোনোভাবে বাঁধনের আশেপাশে না যায়। ও যেন সারাক্ষণ নিজের রুমেই থাকে। ওর সামনে গিয়ে লাফালাফি বা চপলতা করার কোনো দরকার নেই। দিনের রোদ কিছুটা কমে আসতে বাঁধন আকাশের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। তার পরনে আজ কুচকুচে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। 6 ফুট 4 ইঞ্চি দীর্ঘ সুঠাম দেহের অধিকারী বাঁধন যখন মাথায় হেলমেট গলিয়ে বাইক টেস্টার দিল, তখন তার পেশিবহুল হাতের টানে টি শার্টের হাতাগুলো বাতাসের ঝাপটায় উঠতে লাগলো। হেলমেটের কাচের ওপাশ দিয়ে তার স্লিট করা ভুরু আর তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো যেন এক বিধ্বংসী সৌন্দর্যের জানান দিচ্ছে। বাইকের গতি বাড়িয়ে সে যখন রাস্তা দিয়ে ঝোড়ো বেগে এগিয়ে যাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাজকীয় আগ্নেয়গিরি যেন ধেয়ে চলেছে।
এদিকে রূপার কলেজ ছুটি হলো। সব বান্ধবীদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছুটা পথ যেতেই হঠাৎ আকাশের মুখ ভার হয়ে এলো। মেঘের ঘনঘটা দেখে বোঝা যাচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সত্যি সত্যি মুহূর্তে রিমঝিম বৃষ্টি নামা শুরু করে দিল। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নিজের ছোট্ট ছাতাটা বের করে মেলে ধরল, কারণ সে খুব ভালো করেই জানে বৃষ্টিতে একটু ভিজলেই তার ধুম জ্বর চলে আসে, আর একবার জ্বর বাঁধাতে পারলেই আম্মুর এক গাদা বকুনি নিশ্চিত। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার এক জায়গায় জমে থাকা কাদায় রূপার পা হড়কে গেল। মুহূর্তে ঠাস করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল সে। হাতের ছাতাটা ছিটকে দূরে গড়িয়ে পড়ল, আর সুন্দর ধবধবে কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে একাকার। রূপা বিরক্তিতে মুখ কুঁচকে গর্জে উঠল। দূর চাই, ঠিক এখনই পড়তে হলো। বৃষ্টি ততক্ষণে আরো জোরে নামতে শুরু করেছে। পুরো ভিজে জুবুথুবু হয়ে যাওয়া রূপার গাল বেয়ে বৃষ্টির পানি মিষ্টির শিরার মতো গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়িয়ে কাপড় থেকে কাদা ছাড়ার ব্যর্থ চেষ্টা করে ছাতাটা হাতে তুলে নিল। বৃষ্টির ঝমঝম শব্দ আর চারপাশে শীতল হাওয়ায় রূপার মনটা হুট করেই নেচে উঠল। তার খুব ইচ্ছে হলো বৃষ্টির এই ধারায় একটু নাচতে। সে একবার ডানে বামে আর চোখে তাকিয়ে দেখল ধারে কাছে কেউ নেই, শুধু দু একটা গাড়ি সা করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ব্যাস আর পায়কে। রূপা নিজের হাতে ছাতাটা একবার ডান দিকে আবার বাঁ দিকে ঘোরাতে ঘোরাতে ছোট বাচ্চার মতো নেচে নেচে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তার এই চপলতার বৃষ্টির আনন্দ যেন এক মুহূর্তের জন্য সব বিরক্তি ধুয়ে মুছে দিল। রূপা বৃষ্টির তালে তালে নাচতে নাচতে খিলখিল করে হেসে গিয়ে উঠল সেই পরিচিত লোকগীতি। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। গানটা গাইতে গাইতে সে নিজের মনেই মজা করে চিৎকার দিয়ে দুষ্টমি ভরা গলায় বলল, পাইবা সবই, আর কিছুদিন ধৈর্য ধর রূপা। সে জানে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই নির্জন রাস্তায়। তাই সে মনের আনন্দে বৃষ্টির জল গায়ে মেখে আর ছাতাটা মাথার উপর বনবন করে ঘুরিয়ে নেচে নেচে বাড়ির দিকে এগোতে লাগলো। বৃষ্টির ধারাগুলো তার চোখে মুখে এক অদ্ভুত সতেজতা এনে দিচ্ছে। সৃষ্টিকর্তা যেন আস্থার গানের প্রতিটি কলি পূর্ণতা দেওয়ার জন্যই অঝোর ধারায় এই বৃষ্টি নামিয়েছেন, আর রূপার এই নির্মল পাগলামি দেখার জন্য রাস্তার মোড়ে কাউকে পাঠিয়ে দিয়েছেন। রাস্তার ঠিক ধারে বাইকটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। মাথায় এখনো হেলমেট পরা থাকলেও তার গ্লাসটা তোলা। শীতছে করে বাইক থামিয়ে অঝোর বৃষ্টিতে ভিজছে। অনেক বছর দেশের বাইরে থাকার কারণে এমন ঝমঝমে বৃষ্টিতে ভেজা হয় না তার। আজ কেন জানি ভেজাটা খুব ভালো লাগছে বাঁধনের। বৃষ্টির তোড়ে তার কালো টি শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা তার জিম করা সুঠাম দেহের প্রতিটি পেশিকে আরো নিখুঁত আর বলিষ্ঠ করে ফুটিয়ে তুলেছে। বাঁধন চুপচাপ আকাশপানে মুখ তুলে বৃষ্টির স্পর্শ অনুভব করছিল। হঠাৎ সে মুখ নামিয়ে সামনের দিকে তাকাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অদ্ভুত শিহরণ দিয়ে বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। সামনে এক কিশোরী মেয়ে, যার কাঁধে স্কুল ব্যাগ, শুভ্র কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মেঘের মতো কালো লম্বা দুটো বেনুনি দুপাশে দোল খাচ্ছে। হাতে ধরা ছাতাটা ডানে বামে দুলিয়ে সে কোনো এক রূপকথার রাজকন্যার মতো নেচে নেচে এগিয়ে আসছে। বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন রূপার হাসি খুশি মুখে এসে পড়ছে, তখন তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগছে। রূপাল গালের টোল আর হাসির সময় উকি দেওয়া সেই ছোট্ট ঘ্যাস্তারটি যেন এক অদ্ভুত সারল্য ছড়িয়ে দিচ্ছে চারদিকে। তার দুলে ওঠা বেনুনি, বৃষ্টির ঝাপটায় চোখ বুজে আসা আর আপন মনে গেয়ে ওঠা সেই গানের সুর সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রূপা যখন বৃষ্টির তালে পা ফেলে ছাতাটা মাথার উপর বনবন করে ঘোরাচ্ছে, তখন তার চারপাশের কাদা আর বৃষ্টিও যেন এক ছন্দময় উৎসবে মেতে উঠেছে। বাঁধন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সেই পাথুরে গম্ভীর হৃদয়ে যেন প্রথমবার কোনো এক চপল হাওয়ার দোলা লাগলো। এই প্রথম কোনো এক অজানা মেয়ে তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে যেন এই বৃষ্টির ধারায় মিশে থাকা এক জীবন্ত কবিতা। বাঁধনের তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো হেলমেটের গ্লাসের ওপাশ থেকে অপলকভাবে বিধ্বংসী সুন্দরের সাক্ষী হয়ে রইল। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে যে কোনো জায়গায় তার ফলাফল দেয়। রূপার বেলাতেও ঠিক তাই হলো।
সে যখন আনন্দের আধিসাজ্যে ছাতাটা গোল করে ঘোরাচ্ছিল, ঠিক তখনই কাদা পিছলে গিয়ে দ্বিতীয়বারের মতো ধপাস করে হাঁচাড় খেল সে। বাঁধন অজান্তে নিজের বাইক ছেড়ে এগিয়ে এলো। সে নিজেও জানে না কেন সে এগিয়ে আসছে। মেয়েটির চপলতার আকস্মিক পড়ে যাওয়া যেন তাকে চুম্বকের মতো টেনে নিল। রূপা এবার হাঁটুতে বেশ ভালোই চোট পেয়েছে। সে ব্যথায় কুকড়ে গিয়ে কোকিয়ে উঠতে উঠতে ওঠার চেষ্টা করছিল। ঠিক তখনই বাঁধন তার সামনে এসে দাঁড়ালো। কালো টি শার্টে ভেজা পেশিবহুল শরীরে দুহাত পকেটে ঢুকিয়ে সে গম্ভীর গলায় বলল, বেশি লাফালাফি করলে এমনই হয়। অচানক পুরুষের গম্ভীর আর পুরুষাদীপ্ত কণ্ঠস্বর শুনে রূপা চমকে উঠল। সে ব্যথায় কুচকানো মুখটা তুলে সামনে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী পুরুষ, যেন এক তাল গাছ। যেমন লম্বা তেমন তার শরীরের গঠন আর রাজকীয় গেট আপ। তবে মাথায় হেলমেট থাকায় রূপা বাঁধনের মুখটা দেখতে পাচ্ছে না। শুধু হেলমেটের কাছের ওপাশ থেকে একজোড়া তীক্ষ্ণ আর মায়াবী চোখ তার নজরে এলো। এই চোখ জোড়া দেখা মাত্রই রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। হেলমেটের গ্লাসের ওপাশে একজোড়া গভীর কালো কুচকুচে চোখের মণি, যা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। ঘন কালো পাপড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় ভিজে একে অপরের সাথে লেপ্তে আছে, আর তার উপর একজোড়া ঘন ভুরু যেন শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা। এক মুহূর্তের জন্য রূপার হৃদস্পন্দন থেমে গিয়ে আবার দ্বিগুণ বেগে ধুকভুক করতে লাগলো। এই পুরুষটির চোখের মণি আর সেই স্লিট করা ভুরুর রহস্যময় চাহনি রূপাকে যেন সম্মোহিত করে ফেলল। রূপা অজান্তে সব ব্যথা ভুলে গিয়ে হাঁ করে বাঁধনের সেই গভীর আর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন ভুলেই গেল যে সে কাদায় মাখামাখি হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে। বাঁধন এই অচেনা মেয়েটিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিতে ভুরু কুচকে তাকালো। তার বাম ভুরু সে নিখুঁত স্লিট করা বা কাটা দাগটি কুচকে যাওয়ায় তাকে আরও বেশি গম্ভীর আর রহস্যময় দেখাচ্ছে। সে তার পকেট থেকে হাত বের না করেই তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, ডু ইউ নো মি? মুহূর্তে রূপার হুঁশ ফিরল। সামনে এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে চট করে চারদিকে তাকালো। আশেপাশে জনমানবহীন নিস্তব্ধ রাস্তা, শুধু বৃষ্টির শব্দ। রূপার মনে সন্দেহের দানা বাঁধলে ভর দুপুরে জনশূন্য রাস্তায় এমন নায়ক সুপুরুষ হুট করে কোথা থেকে উদয় হলো। তার মনে হলো নির্ঘাত কোনো ভূত। নিশ্চিত তাকে একা পেয়ে এত সুন্দর পুরুষের রূপ নিয়ে তার ঘাড় মটকাতে এসেছে। ভয়ের উপর শরীর হিম হয়ে এলো। সে আবারও চারদিকে তাকালো, কিন্তু বৃষ্টির ছাপটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সামনে তাকে এসে আবারও ভাবলো, পুরুষটি আসলে অনেক সুন্দর। যার ঘন পাপড়ি ঘেরা সে চোখ আর স্লিট করা ভুরু, এই সামান্য চোখ জোড়াই যে কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনের কোণ থেকে কুডাক দিয়ে উঠল, এ তো মানুষ না, ভূত। ভাবতেই রূপা এক ঝটকে উঠে দাঁড়ালো। বাঁধন কিছু বুঝে ওঠার আগেই রূপা নিজের ছাতাটা তুলে নিয়ে দিল এক দৌড়। তবে যাওয়ার আগে সে বড় করে এক চিৎকার দিল আর ভূতের মন্ত্র পড়ার মতো করে ছুড়ে দিল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, আল্লাহ আমার সাথে আছে, ভূত পুরুষ করবি তুই আমার কি? বাঁধন রাস্তার মাঝখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়ায় একরাশ বিস্ময়। কি হলো ঠিক এইমাত্র? এই মেয়েটা তাকে দেখে এভাবে ঝড়ের বেগে দৌড় দিল কেন? যাওয়ার আগে ওসব কি বলে গেল? ভূত দেখার মতো অদ্ভুত সব মন্ত্র। যার মানে কি মেয়েটা তাকে কোনো অতৃপ্ত আত্মা বা ভূত ভেবে বসেছে? ভাবতেই বাঁধনের পাথরে গাম্ভীর্য ভেঙে ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। তার মতো এমন বিধ্বংসী ও প্রভাবশালী পুরুষ, যাকে এক পলক দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল হয়ে থাকে, সেখানে কাদা মাখা মেয়েটা তাকে ভূত ভেবে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পালালো। নিজের অজান্তেই বাঁধনের মুখ দিয়ে বেরিয়ে এলো। স্টুপিড গার্ল। সে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপর রাখলো। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার ফর্সা মুখে আছড়ে পড়ছে, আর সে স্লিট করা ভুরু বেয়ে পানি গড়িয়ে নামছে। সে দূর থেকে রূপা দৌড়ে পালানো পথের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আবারও বিড়বিড় করল, বোকা মেয়ে। উস্তাদ, অনেক কষ্টে সব খোঁজ নিয়েছি। মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দমোহন কলেজেই পড়ে। শুনলাম মেয়েটা তার সৎ বাবার বাড়িতে থাকে। তার সৎ বাবার নাম আহসান রহমান। ব্রিজের রেলিংয়ের ওপর আয়েশ করে বসে ইশতিয়াক আপন গতিতে সিগারেট টানছিল। রনির কথা শুনে তার ঠোঁটে এক চিলতে পৈশাচিক অথচ শুকনো হাসি ফুটে ওঠে। ঠোঁটের কোণে সিগারেটটা চেপে রেখে সে বিড়বিড় করল, রূপা, নামের মতোই রূপবতী। রনি কিছুটা অবাক হয়ে শুধালো, বস,
আপনি কি ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়ে গেলেন? ইশতিয়াক হাসল, তারপর ধোয়া ছেড়ে বুকের বাম পাশে হাত দিয়ে ইশারায় বোঝালো। পাগল হয়ে গেছি রে রনি, ওই মেয়ে আমার এই পাষাণ হৃদয়ে তুফান তুলে দিয়েছে। ও মা গো উস্তাদ, আপনি তাহলে সত্যি সত্যি দিওয়ানা হয়ে গেছেন। হ্যাঁ, ইশতিয়াক শক্ত গলায় বলল। এতদিন আমার কাজ ছিল যারা আমার সামনে বড় আঙ্গুল তুলতো তাদের আঙ্গুল কেটে ছোট করে দেয়া, আর এখন আমার একমাত্র লক্ষ্য হলো ওই মেয়েটাকে নিজের জীবন সঙ্গী করা। রনি ইতস্তত করল। কিন্তু বস, ওর চোখে তো আপনি অলরেডি সকালে খারাপ হয়ে গেলেন, এখন সে কি আপনাকে আদৌ পছন্দ করবে? ইশতিয়াক নিজের বুড়ো আঙ্গুল দিয়ে কপাল চুলকে তাচ্ছিল্যের সুরে বলল। সেটা আমার দেখার বিষয় না, ওরে ভালো লেগেছে, ওরে চাই মানে আমার চাই চাই, সেটা আদর দিয়ে হোক বা জোর করে। রনি পুনরায় কিছু বলতে চাইল, কিন্তু ইশতিয়াক হাত তুলে তাকে থামিয়ে দিল। সে দুহাত ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করল। অঝোর বৃষ্টির সেই আবহে মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল রূপার সেই মায়াবী হাসি মাখা মুখ। ইশতিয়াক চোখ বন্ধ রেখে নেশাগ্রস্তের মতো গেয়ে উঠল। পরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে আমার, তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল, পলক পরার আগে বুকে মারলো প্রেমের ঢিল। নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমার পরিটারে চাই। রূপা বাড়িতে পা রাখতেই রজনী রহমান তার কাদামাখা ভুতুরে দশা থেকে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন। এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল। ওই মা, ভুল করে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিস মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠের ঝাঁজ যেন বেড়েই চলল। রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করেই জানতো বৃষ্টির দিনে কাদা মাখার মাসুল তাকে বকুনি দিয়েই দিতে হবে। ঠিক তখনই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কুঁকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম সুরে বললেন। ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতেই শুরু করে দিলে। তো কি করব? দেখেন না ভিজে কি এক জঘন্য অবস্থা করেছে নিজের, আবার জ্বর আসলে আমার হবে মরণ। রজনীর রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন। যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়েও তার মাথা থেকে সেই মায়াবী চোখ জোড়া সরছে না। গোসল সেরে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে দিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় গায়ে লিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতেই সেই রাস্তার ধারের পুরুষের বিধ্বংসী চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরভর করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব তার সাথে? কেন এই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার ওই স্লিট করা ভুরু আর নেশাতুর গভীর চোখ জোড়া তাকে সম্মোহিত করতে লাগলো। রূপার ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো এই চোখ জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তেই তার সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংলগ্নভাবে বিড়বিড় করতে লাগলো। ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আতশোয়া হয়ে ফোনে স্কল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদি গলায় ডাকলো। বাঁধন ভাইয়া কেমন আছেন? অচেনা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো। তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চের এক জ্যান্ত গ্রিক দেবতা বসে আছে। জিম করে সেই সুঠাম দেহ আর পুরুষদীপ্ত গাম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভ্রু কুচকালো। তার সেই স্লিট করা ভ্রু জোড়া কুচকে যাওয়ায় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল। চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করল। আপনি কি সত্যিই আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা এবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়ালটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তার ছেলের সাথে ছুড়ে দিল। তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে।
শান্ত ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকলো। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজা জলপট্টি দিচ্ছেন আর বিরতিহীনভাবে বকে চলেছেন। রূপার এই অবস্থা দেখে শান্ত অবাক হয়ে শুধালো। কি হয়েছে চাচি? ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, সাধে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবে না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দে রূপার উপর জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরে শরীর পড়লেও তার মস্তিষ্কে কেবল সেই রাস্তার মোড়ে দেখা দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা ভুরুর নিচে থাকা মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা ঝাড়া দিয়ে সেই চিন্তা ছেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্যটি ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্ত এতক্ষণ পাশে চুপচাপ বসেছিল, এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসল। রূপা উঠে আতশোয়া হতেই শান্ত উত্তেজনায় ফেটে পড়ল। রূপা, জানিস কি হয়েছে? রূপা জলের ঘোরেই ভাঙা গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ার সাথে দেখা করে আসলাম। ওহ খোদা, কি হ্যান্ডসাম! বিশ্বাস করবি না, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরা ক্রাশ খেয়ে গেছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ার কথা শুনে রূপার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু এই দুর্ঘটনার পরে জ্বরের তোড়ে সব ভুলে গিয়েছিল সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেলে শান্তা হাত ধরে থামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে দেখা করতে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বাঁধন ভাই আসবে। চল, আমিও যাব। শান্ত তাল মেলালো। রূপা শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতে যমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বলে গেলাম এক চুলো নড়বি না? রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাই এসছে আর আমি এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু কথা বলতে যাচ্ছি। রজনী রহমান চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, রুমে যা এক্ষুনি, যা বলেছি। রূপা ভীষণ অবাক হয়ে বলল, এমন করছো কেন মা? ভাইয়ার সাথেই তো দেখা করব। আমি না করেছি না, রুমে যা বলছি। রজনী রহমানের কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা। রূপা আবারও কিছু বলতে চাইলে রজনী রহমান আর সহ্য করলেন না। তিনি হ্যাসকাটানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে সশব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে রইল। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করলো সেটা সে বুঝতে পারল না। পরে ভাবলো হয়তো তার শরীর খুব খারাপ বলেই মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলায় ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত আর প্রচণ্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত হলো, কেবল জোপা ছাড়া। শান্ত নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়ে আছে, যেন এই সুপুরুষকে দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সম্পূর্ণ নীরব থেকে সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন,